Hello everyone, this is Pinky Chetri. I hope you are all doing well. আজ আমি যেখানে বসে আছি এটা হলো অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ফ্যাক্টরি, যেখানে কারকুমার সকল ধরনের পণ্য তৈরি হয়ে থাকে। এবং ইতিমধ্যেই আমি আপনাদের সাথে কারকুমার বিভিন্ন ধরনের পণ্য নিয়ে শেয়ার করেছি বিভিন্ন ধরনের তথ্য। কেন কারকুমার পণ্য বেস্ট, কেন কারকুমার পণ্য মানসম্মত, এই সমস্ত কিছু নিয়ে আমি ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, যেগুলোতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, একটু সচেতনতা আমাদের সকলের মাঝে একটু বাড়ুক সেটার চেষ্টা করেছি আমার মতো করে। বাট আজকে যেহেতু অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ফ্যাক্টরিতে আছি এবং আমাদের সাথে আছেন অরুণ কুমার মণ্ডল স্যার, যিনি অর্গানিক নিউট্রিশন লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর। সো আজকে যেহেতু স্যার আমাদের সাথে আছেন, যেহেতু আমি আর কথা বাড়াবো না, আমাদের মনে এবং আপনাদের মনে ফাংশনাল ফুড নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে আমরা একটু সহজভাবে তার কাছ থেকেই বোঝার চেষ্টা করব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো? এই তো ভালো আছি। ফাংশনাল ফুড নিয়ে বিভিন্ন ধরনের তথ্য আমরা সামাজিকভাবে মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করেছি, বাট যেহেতু আজকে আপনি আমাদের সাথে আছেন, আমার কাছে মনে হয় এটা আমার চাইতে আরও ভালোভাবে সহজভাবে আপনি বোঝাতে পারবেন আমাদের অডিয়েন্স। সো প্রথম প্রশ্নটা আমার আপনার কাছে থাকবে, সেটা হলো অর্গানিক নিউট্রিশন লিমিটেড কোন পারসেপশনের জায়গা থেকে আসলে ফর্ম করা হয়েছিল? খুবই ভালো প্রশ্ন। আমরা সবাই সুস্থ থাকতে চাই, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন এবং আমাদের যে সামাজিক জীবন, সেটা যদি আমরা দেখি, আমরা দেখব যে আমাদের কোনো না কোনো আপনজন, বিশেষ করে যারা একটু বয়স্ক বা নিজেও ব্যক্তিগতভাবে যার একটু বেশ বয়স হয়েছে, যারা নানা ধরনের অসংক্রামক দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভোগেন, যেটাকে আমরা ক্রনিক স্বাস্থ্য সমস্যা বলি। এই যে সমস্যাটা, সেটা সমাধানের জন্য মানুষ যার যার সামর্থ্য অনুসারে দেশের বিভিন্ন ডাক্তারের কাছে যায়, পৃথিবীরও বিভিন্ন উন্নত চিকিৎসা ব্যবস্থা যেখানে আছে সেখানে যায়। তারপরে অধিকাংশ ক্ষেত্রেই কিছু কিছু স্বাস্থ্য সমস্যায় সন্তোষজনক ফলাফল পায় না। এই বাস্তবতাটা কিন্তু শুধু আমাদের না, আমাদের যারা ধনিক শ্রেণী আছেন বা যারা বিলিয়ন মানুষজন আছেন, আমি বলছি যে এটা নির্বিশেষে এই অভিজ্ঞতাটা আছে। তো আমাদের যে উদ্যোক্তা, ওনারও পারিবারিক জীবনে এই অভিজ্ঞতা আছে যে আপনজনকে উনি খুবই সুস্থ করতে চান, ভালো রাখতে চান, কিন্তু কিছু কিছু স্বাস্থ্য সমস্যায় খুব সমাধান পাচ্ছেন না, দেশ বিদেশ ঘুরছেন। এটা নিয়ে ঠিক এই প্রতিষ্ঠানটা গড়ার বেশ আগ থেকে, প্রায় ধরেন 95-96 সাল থেকেই উনি এই বিষয়টা নিয়ে, এই সংশ্লিষ্ট বিষয়ের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে কথা বলা, একটা দীর্ঘ সময় যাওয়া, এর থেকে আমরা কিভাবে একটু ভালো থাকতে পারি। সাথে সাথে আর একটা অভিজ্ঞতা আমাদের আছে, বা ওনারও বিশেষভাবে উনি সেটা দ্বারা তাড়িত হন। অনেক সময় এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে আমরা যে সিনথেটিক মেডিসিন আমরা ইউজ করি, সেটার ফলে দেখা যায় যে আবার আর একটা নতুন স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। তো এই সব কীভাবে পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই সেটা দেখা দেয়। তো এই সমস্যাগুলোকে সমাধানের লক্ষ্যেই মূলত উনি একটা উদ্যোগ নেন এবং এই সংশ্লিষ্ট মানুষের সাথে মত বিনিময় করেন। আমিও মূলত সেই ওনার যে অনুসন্ধিৎসা, এই বিষয়টা নিয়ে সমাধানের যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা অংশ হই অনেকটা 96 সাল থেকেই। হ্যাঁ, যে কিভাবে আমরা এখানে একটা নিরাপদ এবং কার্যকর কোনো উপাদান দিয়ে, বিশেষ করে বিশেষ ফুড থেকে নিয়ে মানুষকে আমরা ভালো রাখতে পারি ওই ক্রনিক স্বাস্থ্য সমস্যায়। এবং সেটা করতে গিয়া আমরা যখন এর সাথে জড়াই, বিভিন্ন বিজ্ঞানীরা জড়ান দেশের এবং দেশের বাইরে, আমরা দেখি যে এটা প্রথম শুরু হয় 1990-এর দিকে জাপানে। যদিও এই ধরনের এই নিরাপদ জিনিস দিয়ে মানুষকে সুস্থ রাখার প্রচেষ্টা ছিল হাজার হাজার বছর আগ থেকেই, কিন্তু জাপানে এই প্রথম বিজ্ঞানসম্মতভাবে এই চর্চাটা শুরু হয়। গভর্নমেন্ট ওখানে অনেক ফান্ড দেন এবং ওই দেশের যারা এই সংশ্লিষ্ট বিজ্ঞানী তারাও যুক্ত হন। পরবর্তীতে দেখলাম যে আমরা 1994 সালে ইউএসএও এর জন্য তাদের সংসদে একটা বিল পাস হয়, ডায়েটারি সাপ্লিমেন্ট হেলথ অ্যান্ড এডুকেশন অ্যাক্ট। এর ধারাবাহিকতা আবার ইউরোপেও দেখলাম আমরা 2003 সালে, 2006 সালে এই বিষয়গুলোকে খুব জোর দেওয়া হচ্ছে যে বিশেষ খাবার থেকে আমাদের যে স্বাস্থ্য সহায়ক উপাদান, সেটার মাধ্যমে কিভাবে বিভিন্ন
রোগ ব্যাধিতেও একটা ভূমিকা রাখানো যায়। ফাংশনাল ফুডের এই কনসেপ্টটা ওই জায়গা থেকেই, যে সে ফুড থেকে আসবে, সে নিরাপদ থাকবে, আবার ডে টু ডে যে নিউট্রিশন, যে ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট এর ঊর্ধ্বে রেখেও গিয়েও কিছু বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট আমাদের শরীরে সত্যিকারের স্বাস্থ্য সমস্যায় একটা রোল প্লে করবে। এই চেতনা থেকেই আসলে এই প্রতিষ্ঠানটায় আসা। মোট কথা খাবারই যেন খাবার এবং নিরাপদ একটা উপাদান, যেটা খাবার থেকে আসবে এবং যেটার আবার কার্যকারিতা আছে, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সেটাকে জোর দিয়েই মূলত এই সংগঠনটা তৈরি হয়। আপনি তো অলমোস্ট দেখা যায় যে অর্গানিক নিউট্রিশন লিমিটেড ফর্ম হওয়ার পর থেকেই। আমার আলোচনাটা শুরু ওনার থেকে কিন্তু 96 সালে। আচ্ছা। আর প্রতিষ্ঠানটা শুরু হয়, এটা রেজিস্ট্রেশন হয় হলো 2016 সালে, অনেক দিন পরে। আচ্ছা। মানে এই আলোচনার প্রেক্ষিতেই একটা সময়ে সিদ্ধান্ত হয় যে আমরা এখানেও এই জাতীয় একটা অর্গানাইজেশন করতে পারি, যার মূল ভিত্তি থাকবে গবেষণা এই বিশেষ খাবার নিয়ে। এবং আমরা কমার্শিয়ালি আসি কিন্তু 2000 সালের পরে বলা যায়, করোনারও পরে। তো এই চিন্তা ভাবনার পরে কারকুমার প্রথম প্রোডাক্ট কোনটা ছিল? আমাদের প্রথম প্রোডাক্ট এখন যেটা জয়েন্ট গার্ড হিসেবে হয়, তারই একটা ফর্ম ছিল লিকুইড ফর্মে, জয়েন্ট কেয়ার নামে। এবং এই প্রোডাক্টটা আমরা বিভিন্ন দেশের যে উপকরণগুলো আমরা ব্যবহার করি, তার যে লেটেস্ট ফাইন্ডিংস, সেটার উপরে ভিত্তি করে আমরা ফর্মুলেশনে যাই। সেখানেও আমরা দেশে এবং দেশের বাইরের মানুষের সহযোগিতা নিই। আপনি জেনে হয়তো আশাবাদী হবেন যে প্রথম আমরা সেই প্রোডাক্টের মানুষের উপরে যে সার্ভে, সেটা করি আমরা নেদারল্যান্ডে। যে প্রোডাক্টটার গ্রহণযোগ্যতা ইউরোপে কি বা কি করার দরকার, এবং সেই পরামর্শের প্রেক্ষিতে আমরা জয়েন্ট কেয়ার নামে একটা লিকুইড প্রোডাক্ট মার্কেটে আনি। সেটা প্রথম প্রোডাক্ট। পরবর্তীতে সেই প্রোডাক্টটা আমরা একটু পরিবর্তন করি, সেটা হলো যে খেতে গিয়া স্বাদটা একটু অতটা ভালো ছিল না স্বাভাবিকভাবেই। তো পরবর্তীতে আমাদের মায়েদের কাছ থেকে বিশেষ করে পরামর্শ আসে, এটা যদি ক্যাপসুল ফর্ম হতো ভালো হতো। এখন এই প্রোডাক্টটা জয়েন্ট গার্ড নামে ক্যাপসুল ফর্ম, যেটা আমরা এখন জয়েন্ট গার্ড বলে আমাদের সকলের কাছে পরিচিত। এবং কেন এত ধরনের চিন্তা ভাবনার বাইরে সবার প্রথমে জয়েন্ট গার্ড বা আপনার জয়েন্ট কিওর নিয়েই চিন্তা ভাবনা করলেন? ওই যে একটু আগে আমি বলছিলাম যে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদের অনেকেই ঘনিষ্ঠজন আছেন যাদের একটু বয়স বেশি, আমাদের মা, বাবা বা দিদা, দাদা, এরা আমরা দেখি যে একটা বয়সের পরে অনেকেই অস্টিও আর্থ্রাইটিস নামক একটা ডিজেনারেটিভ ডিজিজে আক্রান্ত হন। বয়স বাড়ার সাথে সাথে সেটা হয়। অর্থাৎ মানে অনেকগুলো উপাদান আছে আমাদের শরীরে, যে আপনার একটা সময়ে তার ভিতরের যে বায়োসিনথেসিস সেটা কমে যেতে থাকে। কিছু কিছু আছে আবার একদম শিশু অবস্থায় হয় না, থাকে না, আস্তে আস্তে বয়সের সাথে সাথে। এবং আমাদের যে জানেন যে আমাদের যে এই যে প্রাকৃতিক পরিবেশ, সেটা আমরা এই যে বিজ্ঞানের যে অপব্যবহার, তার কারণে আমরা প্রায় কলুষিত করে ফেলছি। সুতরাং এই সমস্যাটা, এই যে বললাম যে বয়সজনিত কারণে যেটা হয়তো 70-80 বছরে দেখা দেওয়ার কথা, দেখা যায় যে সেই সমস্যাগুলো অস্টিও আর্থ্রাইটিস জনিত যে সমস্যাটা, সেটা দেখা যায় যে এখন 40-45 থেকে অনেকের দেখা দিচ্ছে, কম বয়সে। যার জন্য আমরা, এবং ওইটার দেখা যায় যে একদম মানে উন্নত বিশ্বে যাওয়ার পরেও সেখানে শুধু একটা ব্যবস্থাপনা আছে যে এটা থাকবেই, এইভাবে আপনি একটু ভালো থাকবেন। তখন আমরা এটাকে জোর দিলাম যে এটার আসলেই মানে আরও ভালোভাবে থাকতে পারে বা সুস্থ থাকতে পারে এমন পর্যায়ে নেওয়া যায় কিনা। আমরা কিন্তু সফল সেখানে। এবং আপনি জেনে খুশি হবেন, আমাদের সেই পণ্য কিন্তু ইউএসএর একজন সায়েন্টিস্ট আমাদের এখানে আসেন এবং পরবর্তী তিনি সিদ্ধান্ত নেন এবং সেটা ইউএসএ যায়, ইউএসএফডি এর সমস্ত বাধা বা নিয়ম কানুন অতিক্রম করে। অস্টিও আর্থ্রাইটিস বিশেষ করে আপনার যে কোনো জয়েন্টই সাইনোভিয়াল ফ্লুইড নামে একটা উপাদান ন্যাচারালি বায়োসিনথেসিস বলে, শরীর থেকেই তৈরি হয়। তো সেটা আবার ওই যে আমাদের কার্টিলেজ আছে, দুটো হাড়ের মাঝকে একটু প্রোটেকশন দেওয়ার জন্য যে নরম তরুণাস্থি আছে, সেটা দেখা যায় যে ওই সাইনোভিয়াল ফ্লুইড বা কিছু বায়োমেট্রিক্স শরীর থেকে যদি তৈরি কম হয়, তাহলে ওরা আস্তে আস্তে হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং আঘাত পেয়ে ভেঙে যায়। তো এইটাই একটা সময় দেখা যায় যে অসহ্য ব্যথা, অন্য অন্য কারণেও জয়েন্টে হয়, কিন্তু 80 ভাগের উপরেই হয় এই অস্টিও আর্থ্রাইটিস
জনিত কারণে, যে একটা প্রোডাক্ট ন্যাচারালি হতো সেটা আবার বায়োসিনথেসিসটা কমে গেছে, সেখানে ভূমিকা রাখে। জয়েন্ট গার্ড ইতিমধ্যে অনেকেই ব্যবহার করছেন, সকলের মধ্যে একটাই প্রশ্ন পাওয়া যাচ্ছে, সেটা হলো যে কতদিন খেতে হবে? হ্যাঁ, এইটা আমরা আমাদের যে এটা তো বললাম যে একটা বিজ্ঞান ভিত্তিক প্রোডাক্ট, আমরা যেটা ফর্মুলেশন করলাম এটার কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়াল বাংলাদেশেও আমরা সম্পন্ন করি। ওই যে উপাদানগুলো ব্যবহার করলাম সেগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন দেশে ক্লিনিক্যাল ট্রায়াল আছে। তো আমরা যে আমাদের যে ফর্মুলেশনটা সেটা নিয়ে আমরা আমাদের মানুষের উপরে আমরা কাজ করলাম, একদম যে ইথিক্যাল অ্যাপ্রুভাল নেওয়া, যে ইন্টারন্যাশনাল যে পদ্ধতি আছে ক্লিনিক্যাল ট্রায়াল করা এই নিউট্রিশনাল প্রোডাক্ট বা ফুড প্রোডাক্ট নিয়ে মানুষের উপরে, সেটা আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যুক্ত হয়ে সে কাজটা করলাম এবং সেখানে দেখলাম যে আমাদের 3 মাস কনজিউম করার পরেই ম্যাক্সিমাম মানুষ একটা ভালো সুস্থতার পর্যায়ে চলে যায়। কারো কারো হয়তো 1 মাস পরেও সে অনেক ভালো বোধ করে, কারো 2 মাস পরেও করে, কিন্তু 3 মাসেই একটা সন্তোষজনক সে ফলাফল পায়। এটা আসলে এক একটা বডি ভেদে বা ইমিউন সিস্টেমের উপরে ডিপেন্ড করে, রাইট? হ্যাঁ, এটা আমরা জানি যে আমাদের যত প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেটাকে বলে যে এভরি লিভিং বিং ইজ বায়োকেমিক্যালি ইন্ডিভিজুয়াল। আমরা অনেক মিল আমাদের, কিন্তু তারপরে আমাদের বৈচিত্র্য আছে একদম গঠনগত, মৌলিক গঠনগত কারণে। ফলে যে কোনো একটা পণ্য বলেন বা যে কোনো আপনি পরিবেশের প্রভাব বলেন, সবার উপরে একভাবে পড়ে না, কম বেশি হয়। কারো খুব তাড়াতাড়ি কাজ করবে, কারো দ্রুত করে, কারো একটু পরে করে, কারো হয়তো 3 মাসেরও বেশি সময় লাগতে পারে, যারা অনেক দিনের এবং যে একটু বেশি বয়স্ক। তবে স্ট্যান্ডার্ডটা হলো 3 মাস আমাদের। আসলে এখন মানুষ এত অস্থির হয়ে গেছে, যুগের পরিবর্তনের কারণে আমরা এত অস্থির হয়ে গেছি, সব কিছুই যত তাড়াতাড়ি মানে সম্ভব হয় আমরা সেই জিনিসটার দিকেই ঝুঁকে যাচ্ছি। বাট একটা জিনিস আলবাত বলতে হয় যে কারকুমা বা অর্গ্যানিক নিউট্রিশন লিমিটেড কখনোই বাড়িয়ে বলে না বা প্রোডাক্ট সেল করার জন্য। আমি এটা নিজেই পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স করেছি যে এটা এখানে কোনো রকমভাবে কাস্টমারদের বা কনজিউমারদের, অডিয়েন্সদের কখনোই এইভাবে ইন্সপায়ার করা হয় না আপনি এটা খান 7 দিনের মধ্যে কিওর হয়ে যাবে, বা এটা আপনার জন্য 15 দিনের মধ্যে আপনি এটা খেলে বা এটা এই পণ্যটি আপনি নিলে আপনি কিওর হয়ে যাবেন। তো এই ধরনের কথাবার্তা কখনোই কারকুমার দিক থেকে আসেনি কখনো। এবং এটা আমার কাছে মনে হয় যে আমি যেহেতু আপনাদের সাথে জয়েন হয়েছি বা আমি কাজ করছি, আমার কাছেও খুবই ভালো লাগার একটা বিষয়, এবং আপনারা সেই সততাটা আপনারা ধরে রেখেছেন এবং সেভাবেই অডিয়েন্সদের বা কনজিউমারদের আপনারা অ্যাওয়ার করার চেষ্টা করছেন। এটা আসলেই প্রশংসার দাবি রাখে স্যার। এবং সেই সাথে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আজকে আমি যে প্রশ্নগুলো আপনার সাথে মানে আপনার কাছে করব বা তুলে ধরবো, সেটা আমার তো প্রশ্ন আছেই সেখানে, বাট তার সাথে সাথে আমাদের যারা কনজিউমার আছেন বা যারা দর্শক আছেন তাদের ভেতরের প্রশ্ন এগুলো, তারা জানতে চায় অনেক কিছু। ফাংশনাল ফুড আমাদের দেশে খুব একটা মানে এই কনসেপ্টটা খুব একটা পপুলার না স্যার, আমার কাছে মনে হয়, আমি যতটুকু দেখেছি। তো এই ফাংশনাল ফুড নিয়ে মানুষের মধ্যে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমার মনে হয় যে আমাদেরও একটু সময় লাগবে বোঝাতে, এবং কনজিউমারদেরও বুঝতে সময় লাগবে, কারণ প্রতিটা জিনিস তাদের কাছে খুলে বলতে হবে, সহজে বলতে হবে। যে কারণেই আজকে আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আজকে মানে আমার কিছু কোয়েশ্চেন যেন আমি আপনার কাছ থেকে সেগুলো সমাধান পাই। অবশ্যই। এবং আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কারকুমার একটা অর্গ্যানিক টারমারিক পাউডার আছে, সেটা কেন অন্যান্য মশলার থেকে আলাদা? প্রথমে আমি একটু আপনার আগের কথার সাথে একটু মানে সংযুক্ত করি, সেটা আরও সাপোর্টিভ হবে। সেটা হলো যে অর্গানিক নিউট্রিশন লিমিটেড, ওই যে আপনি বলতেছিলেন যে কখনো একটা বাড়তি কথা বলে কনজিউমারকে মিসগাইড করতে চায় না। যদিও এটা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, কিন্তু এটা শুধু ব্যবসার জন্য না, এটার যে উদ্যোক্তা উনি শুরু থেকেই এটা ভেবে আসছেন এবং বিশ্বাস করে আসছেন এবং সেভাবে সেটা চর্চা করে যাচ্ছেন যে এটা দিয়ে মানুষের ওই যে স্বাস্থ্য সমস্যা সেখানে যেন আমরা একটা ভূমিকা রাখতে পারি, ওখান থেকে আমার একটা সমাধান এবং ওখান থেকে আমার অনেক প্রফিট হতে হবে এই বিষয়টা না। এবং আমি মানুষকে ক্ষতি না করে
এই স্বাস্থ্য সহায়ক খাবার দিয়ে মানুষের যতটুকু কল্যাণ করতে পারি তার থেকে আমার অনেক প্রফিট আসতে হবে, সেটা এখনো মুখ্য না, বা উনি এভাবে এই সংগঠনটা করেন নাই। তার পারসেপশনটাই আসলে পারসেপশনটা এখানে আলাদা। নাইস। তার আরো অন্য তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেটা একটু আলাদা, কিন্তু এটা উনি মূলত ওই যে স্বাস্থ্য সমস্যাটা সেটা কে যতটুকু পারা যায় সেখানে একটা ভূমিকা রাখাই মূল উদ্দেশ্য, ব্যবসাটা না। তারপরে যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে আমাদের যে টারমারিক পাউডারটা আমরা বলি কারকুমা টারমারিক, এটা আপনি জানলে খুশি হবেন। আমাদের এই প্রোডাক্টটা এটা কিন্তু আফ্রিকা থেকে আসে, মূল র মেটেরিয়ালসটা। তার কারণ মূলত দুটো। আমরা ওই যে বললাম যে আমরা সেই 95-96 সাল থেকে যদি আপনি 2015-16 ধরেন, তাহলে প্রায় 20 বছর আমাদের কিন্তু অনুসন্ধান চলতেই ছিল যে কোথায় গিয়ে আমরা নিরাপদ জিনিসটা পাই। ওই যে বললাম আমি যে খাবার থেকে আসবে, এখন সেই খাবারটাই যদি নিরাপদ না থাকে, অর্থাৎ সেটা যদি আপনি হেভি মেটাল দ্বারা কন্টামিনেটেড হয়, সেটা যদি পেস্টিসাইড দ্বারা কন্টামিনেটেড হয়, সেটা যদি কৃত্রিম সার দ্বারা কন্টামিনেটেড হয়, এমনকি তার সিডটা যদি জিএমও সিড থাকে, তারও অনেকগুলো মানে ক্ষতিকারক দিক আছে, বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে চলে আসছে। তো তখন আমাদের অনুসন্ধানটা হলো কোথায় তাহলে এগুলো মুক্ত একটা খাবার পাওয়া যাবে, আবার যার মধ্যে বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট আছে, অর্থাৎ স্বাস্থ্য সমস্যায় বিশেষ ভূমিকা রাখার মতো উপাদান আছে। তো টারমারিক একটা জিনিস আমরা জানি, আমরা এই এশিয়া বিশেষ করে এই ভারত উপমহাদেশের এই মানুষেরা 4500 বছর থেকেই জানে টারমারিক একটা উপকারী। কিন্তু আমাদের ওই যে প্রাকৃতিক দূষণ, আমাদের ভুলের জন্য, যেটা বলতেছিলাম যে আমাদের অপব্যবহার, আমরাই দায়ী, আমরা মানুষই দায়ী। সে কারণে দেখা গেল যে আমাদের এই বেল্টে হলুদ কিন্তু একটা ম্যাক্সিমামই তৈরি হয় ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এই বেল্টে 80%-এর উপরে। কিন্তু দিনে দিনে দেখা গেল যে একদম নেচার থেকেই সে হেভি প্যাটার্ন নিয়ে নিচ্ছে, বিশেষ করে লেড, খুবই অ্যালার্মিং। এবং সেটা আমি একটু মানে এই রেগুলেটরি বডির সাথে একদম আমার কর্মজীবন থেকেই আমি জড়িত ছিলাম, আমার চাকরিও ছিল ওইভাবে যে রেগুলেটরি বডির সাথে, বিএসটিআইতে প্রথম। তো সেই হিসেবে নজরটা থাকে কোথায় কি হচ্ছে না হচ্ছে। একটা সময় ছিল যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এই হেভি মেটালটা থাকবে, লেডটা থাকবে 2.5 ppm, এর উপরে থাকতে পারবে না, 2 ppm পার্টস পার মিলিয়ন। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই দুই অঞ্চলেরই বা এই অঞ্চলটারই যে প্রাকৃতিকভাবেই কৃষক কিছু করে নাই, সে চাষবাস করছে, কিন্তু ন্যাচারালি সে বাতাস থেকে, মাটি থেকে সে হেভি মেটাল বিশেষ করে লেড নিয়ে নিচ্ছে, সেটা 5-6 পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশেও সেটাকে, নাহলে এই সেক্টরটাই বন্ধ করে দিতে হয়, সেটাকে পাস করা হয় 5 ppm কয়েক বছর আগে। ইন্ডিয়া পাস করছিল আরও আগে, কিন্তু পরবর্তীতে তারা দেখে যায় যে তারপরেও সেটা থেকে খুব মানে ভালো রেজাল্ট পাচ্ছে না, দিনে দিনে যেন কন্টামিনেশন বাড়ছে। পরবর্তীতে তারা কিন্তু এখন সেটাকে 10 ppm করে ফেলছে। কিন্তু আবার ইউএসএ এবং জাপানে কিন্তু 1 ppm। তো এখন যেটা হয় যে অনেকেই দেখা যায় যে এইটার থেকে ওই হেভি মেটালকে সরিয়ে ওর যে বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট সেইটা স্টার্ট করে তারপরে বিদেশে রপ্তানি করে। তো আমাদের যে টারমারিক পাউডারটা, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, এবং প্রথম দিকে আমরা ওই যে আমাদের বললাম যে আফ্রিকায় যে ল্যান্ডটা, সেটা কিন্তু প্রায় ধরেন 17-18 বছর আগ থেকে অর্গানিক সার্টিফাইড, এবং সেইটার এই হেভি মেটালগুলো বা ক্ষতিকারক জিনিসগুলো কি মাত্রায় আছে সেটা আমরা প্রথম দিকে অসংখ্যবার জাপান ফুড রিসার্চ ল্যাবরেটরিতে আমরা পাঠাই, প্রায় প্রতি বারের এটাকে আমরা পাঠাই, এবং সেখানে আমরা অধিকাংশ ক্ষেত্রেই পাই যে এই হেভি মেটাল একদমই নীল, এবং কোনো ক্ষেত্রে দেখা গেল যে মেশিনের যে রিডিং লেভেল আছে তার থেকেও নিচে পাওয়া যায়, অর্থাৎ মানে 1 ppm এরও অনেক নিচে পাওয়া যায়। তো এটা শুধুমাত্র আফ্রিকা থেকে, এটা আফ্রিকার আমরা যে বেলটায় করলাম সেখানে, অন্য জায়গায় আমরা দেখি নাই। এবং ওইটা কিন্তু মূলত মানে এই আমাদেরই একটা সিস্টার কনসার্নের মতো ওখানে আছে, এবং সেটা আমরা প্রথম জাপান থেকে এটার অর্গানিক সার্টিফিকেট নিই, পরবর্তীতে আমরা ইউএসডিএটা নেই, এবং এই গেল একটা দিক। এবং বারবার আমরা করে দেখছি যে সেটা আমাদের দেশের ল্যাবেও হেভি মেটাল মানে অধিকাংশ ক্ষেত্রেই নট ট্রেসেবল লেভেলে পাওয়া যায়, অর্থাৎ মেশিন যে পর্যন্ত পারে তার থেকেও মানে আর নিচে আছে, সে যার জন্য টেস্ট করা হয়েছে 5 ppm। হ্যাঁ, না যেটা হলো 5 ppm, দেখা যায় আমাদেরটা
0.05 ppm এরও নিচে পাওয়া যায়, Traceable-ই না। কারণ হ্যাঁ ট্রেসেবল না, কারণ ওই মেশিনগুলো ওই লেভেল পর্যন্ত পারে। তো এই একটা দিক যে হেভি মেটাল মুক্ত। আর একটা হলো এর মধ্যে ওই যে বললাম যে বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্ট, যে বিশেষ স্বাস্থ্য সমস্যায় ভূমিকা রাখবে। হলুদের সব অংশ না, হলুদের Right. কিন্তু একটা বড় অংশই হ্যাঁ। কার্বোহাইড্রেট, তো সেটা না, এর মধ্যে যে কারকিউমিন নামে একটা উপাদান আছে এবং এসেনশিয়াল অয়েল, এটা হলো মূল জিনিস হলুদের। Right. হ্যাঁ, সেটাই সৌন্দর্য বৃদ্ধি বলি, পেটের ভালোর কথা এত বলি, উপকারিতার হ্যাঁ, পেছনের এত মূল উপকারের কারণ। কথা বলি। হ্যাঁ, এখনো যদি আপনি মানে বিভিন্ন ল্যাবের খবর নেন, উন্নত বিশ্বের ইউএসের অসংখ্য ল্যাবে পাবেন যে ক্যান্সারের এখানে কি ভূমিকা রাখে কারকিউমিন নিয়ে অনেক গবেষণা হচ্ছে। তো সেই কারকিউমিন লেভেলটা দেখলাম যে আমাদের যে প্রোডাক্ট, মানে ওখানকার যে মাটি, ওখানকার যে বাতাস, ওখানকার যে পরিবেশ, সেখানে যে লেভেলে হয়। ইন্ডিয়ায় একটা এই মশলা রিসার্চ ইনস্টিটিউট আছে ব্রিটিশ আমল থেকে, সেখানেও তারা WHO এবং FAO রিপোর্টে আসলো যে তারা এই 5-6 এর উপরে নিতে পারছে না, এবং পাইলট স্কেলে ছোট্ট জায়গার মধ্যে আচ্ছা, দীর্ঘদিনের গবেষণার পরেও। কিন্তু আমাদের মাটি এবং আমাদের উদ্যোক্তার প্রচেষ্টার কারণে দেখা গেল যে আমরা নর্মালি সেখানে সবসময় 8-এর উপরে পাই। আচ্ছা, এবং বিশেষভাবে কোথাও কোথাও করে আমাদের উদ্যোক্তা, ওইটা আবার উনি বিভিন্ন দেশের মানুষজন ওখানে এই কৃষির সাথে জড়িত যারা, তাদেরকে ইনভলভ করছেন। কোথাও কোথাও মানে ছোট্ট পাইলট স্কেলে উনি 20-এর উপর পর্যন্ত নিতে পারছেন এই কারকিউমিনটাকে। বাংলাদেশ বা এই বেল্টের যে টারমারিক, তার কিন্তু কারকিউমিন লেভেল 2 ধরা হয় স্ট্যান্ডার্ড। আচ্ছা, বিএসটিআর স্ট্যান্ডার্ডেও 2 হলেই এটাকে স্যাটিসফ্যাক্টরি ধরা হয়। ওকে, আর আমাদেরটা কিন্তু জেনারেলি 8-এর উপরে, আচ্ছা, সাধারণ যে চাষাবাস হয় আচ্ছা, ওখানে আচ্ছা, 8-এর হ্যাঁ, উপরে। normally। হ্যাঁ, এটাকে 20 পর্যন্ত নেওয়া সম্ভব হয়েছে, মানে ছোট্ট জায়গায়, সেখানে আবার প্রোডাকশনটা খুব কমে যায়। তো এই যে বিশেষত্ব, এক হলো সে জীবাণুমুক্ত, এবং আর একটা হলো জীবাণু প্লাস হলো যে আপনার হেভি মেটাল যুক্ত মুক্ত আর কি, যেটা হ্যাজার্ড তৈরি করতে পারে সেটা মুক্ত, প্লাস হলো যে উপকারী যে দুটো উপাদান, টারমারিকের যে অয়েল, এবং আর একটা হলো বায়োঅ্যাক্টিভ কম্পোনেন্ট কারকিউমিন, সেটার পরিমাণ তুলনামূলকভাবে এই বেল্টের থেকে 3-4 গুণ বেশি। এবং ঠিক এ কারণেই আমি আপনাকে জিজ্ঞেস করেছি স্যার, যে কেন, মানে দামের কথাটা জিজ্ঞেস করেছি যে দামটা কেন বেশি। কারণ আমাদের দর্শকরা এই জিনিসটাতে আসলে কানেক্ট করতে পারে না যে বাংলাদেশ থেকে একটা হলুদের গুঁড়ো কিনলে বা এরকম টারমারিক বুস্টার যারা সেল করছেন তাদের কাছ থেকে এই দামে কিনছি, আর কারকুমা এরকম একটা চড়া দামে কেন বিক্রি করছে, কি কারণ, কি বিশেষত্ব আছে, এবং কোন জিনিসটা এতটাই আলাদা করে কারকুমার টারমারিক বুস্টারকে বা কারকুমার প্রোডাক্টকে, যে কারণে কারকুমার প্রোডাক্টের দাম এত বেশি। তো আজকে আমার মনে হয় যে আপনার কারণে আজকে আমাদের অডিয়েন্সরা, কনজিউমাররা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে যে কেন কারকুমার পণ্যের দামটা বেশি রাখা হয়। এটা স্বাভাবিক, কনজিউমার হিসেবে মানে যখন একটু আলাদা দামের দেখে, বেশি দামের দেখে, একটু চিনতেই পড়ে। তো আমি দুটো জিনিস একটু তুলে ধরার চেষ্টা করছি এর আগে। একটা হলো যে তার হেভি মেটাল যে লেভেলটা, সেটা আমরা বললাম যে অধিকাংশ ক্ষেত্রেই নট ট্রেসেবল, আর সেটা পাওয়া একটু দুষ্কর এই মানের। আর একটা আমি বললাম যে এর সত্যিকারের যে উপকারী উপাদান কারকিউমিন এবং এসেনশিয়াল অয়েল, সেটার পরিমাণও অনেক বেশি। তো এই যে আমরা বললাম যে হেভি মেটাল মুক্ত, জিএমও ফ্রি আমরা বললাম, এবং আর একটা আমরা খুব মানে সব জায়গায় ওই প্রোডাক্ট সহ আরও কয়েকটা প্রোডাক্টই আমরা ক্লেম করে থাকি বা ভোক্তারাও শুনে থাকে, দেখে থাকে, যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড। এই যে সার্টিফিকেশনটা, এইটা কিন্তু একটা পণ্যকে, বিশেষ করে আমরা তো খাদ্যপণ্য নিয়ে কাজ করি, খাদ্যপণ্যকে নিরাপদ করার একটা রুট বলতে পারেন, শিকড় বলতে পারেন এই অর্গানিক পদ্ধতিটা। পৃথিবীতেই কিন্তু আমাদের দেশে তো একটু বেশি, এই যে পরিবেশ দূষণের ফলে এই যে হ্যাজার্ড, আপনার সিনথেটিক কেমিক্যালের যে হ্যাজার্ড, সেটা সব দেশেরই শস্য, সব দেশেরই আপনার প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ আক্রান্ত হয়েছে, এবং আমরা কিন্তু সেগুলো থেকে আলাদা না। মানে আমরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রকৃতির একটা অংশ, আমরা খুবই মন থেকে বিশ্বাস করি, এবং এটাই সত্য যে আমাদের হয়তো একসময় বাবা মা ছাড়াও চলে, কিন্তু বাতাস ছাড়া চলে না, পানি ছাড়া চলে না। তো পৃথিবীর আমরা যে রঙের হই, যে বর্ণের হই, যে ভাষাভাষীর হই, কিন্তু আমরা প্রকৃতির অংশ, এটা হলো মহাসত্য।
সেই প্রকৃতিতে আমাদের কিছু ভুলের কারণে, আমাদের ওই যে বললাম বিজ্ঞানের অপব্যবহারের কারণে দূষিত করে ফেলছি। উন্নত বিশ্বে এই উপলব্ধিটাও আগে আসছে, এইগুলোর ব্যবহারও আগ থেকে ছিল, সুতরাং তাদের মধ্যে এটাকে কিভাবে নিরাপদ করা যায় সেই প্রচেষ্টাও আগ থেকে আসছে। ধরেন 2000 সাল থেকেই আগ থেকেই চলে আসছে এবং আইন কানুনও হয়ে গেছে। এই যে ইউএসডিএ অর্গানিক সার্টিফিকেশনের কথা বলি, ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের একটা স্ট্যান্ডার্ড, একটা বিধিবিধান, সেটার মধ্যে কিভাবে একটা খাবারকে নিরাপদ করা যায় তার সুনির্দিষ্টভাবে লেখা আছে এবং সেটা অডিটেবল, ওতে ক্লোজ আছে, ধারা আছে, সেই ধারা অনুযায়ী করা যায়। এই যে আপনি প্রথমেই আসে যে আপনি সিড থেকে, আপনার সিডটা জিএমও, বীজটা জিএমও হলে হবে না। জিএমও নন জিএমও সম্পর্কে আমরা জানি না। হ্যাঁ, জিনে এটা হলো যে জিন লেভেলে আপনি হাত লাগিয়ে আপনার জিনের উপরে আপনি কিছু কেরামতি করে আপনি হয়তো তার ফলন বৃদ্ধি করেছেন, অথবা কোনো পোকামাকড় থেকে সে ভালো থাকবে, এই যে কারণেই করেন না কেন। অর্গানিক পদ্ধতি বলে এই যে তোমরা একটা ন্যাচারের উপরে, ন্যাচারাল জিনিসের উপরে জিএনএ লেভেলে করলা, ডিএনএ লেভেলে কাজ করলা, জিনের উপরে হাত দিলা, এতে যেমন কিছু উপকারিতা নিয়ে আসলা, কিন্তু সাথে সাথে ওর স্বাস্থ্য ঝুঁকিও থাকতে পারে, যেটা তোমরা এখনো জানো না। এবং এটা যেহেতু উন্নত বিশ্বে একটু আগে আসছে, সুতরাং আগে থেকেই এর উপরে কিছু গবেষণা হয়ে গেছে। তারা গবেষণা থেকে দেখতে পেয়েছেন যে যারা এই জিএমও সিড থেকে খাবার বেশি গ্রহণ করে তুলনামূলকভাবে, তাদের মধ্যে যে ইমিউনিটি সেটা তুলনামূলকভাবে দুর্বল। তাদের যে ইনসুলিন রেগুলেশন, যেমন আপনার ডায়াবেটিক, হ্যাঁ, পিছনে যে আছে একটা ইনসুলিন, সেই রেগুলেশনটা ব্যাহত হয়। তাদের মধ্যে দেখা যায় যে গাট ব্রেনের যে একটা সমন্বয় সেটা ব্যাহত হয়। আর একটা মারাত্মক ঝুঁকির কথা তারা সামনে আনছেন, জিএমও ফুড যারা বেশি খায়, যে তাদের ইনফার্টিলিটি, তাদের বন্ধ্যাত্বের হার বেড়ে যায়। এই উপলব্ধি থেকেই তারা প্রথমেই শুরু করলো যে হ্যাঁ, এই জিএমও সিড থেকে কোনো খাবার অর্গানিক গ্রহণ করবে না। যদিও আমাদের ফুড সিকিউরিটি মানে উৎপাদন বৃদ্ধির কারণে এটার প্রয়োজনীয়তা দেখা দিল এবং বিজ্ঞানীরা করলো, কিন্তু কেউ যদি অর্গানিক দাবি করো, সত্যি সত্যি নিরাপদ দাবি করো, এই জেনেটিক্যালি মডিফাইড কোনো সিড থেকে যে খাবার হবে সেটা অর্গানিক হবে, অর্গানিক হিসেবে। তাহলে আমরা সহজ কথায় জিএমও নন জিএমও কে আমরা কিভাবে বুঝবো স্যার? এটা হলো যে আপনার জানেন যে আমাদের যে ডিএনএ থাকে প্রতিটা, আমাদের তো আমরা তো মানে হিউম্যান বিং যদি অ্যাভারেজ চিন্তা করি তাহলে 37.5 ট্রিলিয়ন সেল দিয়ে আমাদের শরীরটা গঠিত, এবং প্রতিটা সেলের মধ্যেই আপনারা জানেন আরএনএ ডিএনএ আছে। সেই ডিএনএর মধ্যে আবার আমরা কি জিন বলি, যে অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে। এই যে মেয়ে তার বাবার মতো হয় বা মার মতো হয়, এই যে বংশগতি ধারাটাকেই করে, সেখানে আপনি মডিফাই করলেন, পরিবর্তন করলেন। সেই পরিবর্তনের ফলে আপনি দেখা গেল যে এক সময় হয়তো নন জিএমও সিড থেকে আপনি 1 বিঘায় 10 মণ হয়তো আপনি হলুদ পেতেন, এখন আপনি সেখানে হয়তো 400 মণ হলুদ পান। এই যে আপনি এটাকে যে আমরা যেটাকে আপনার হাইব্রিড প্রসেস, হাইব্রিডের মধ্যে একটু আছে যে আপনি জেনেটিক্যালি মডিফিকেশনাল ফলে যে হাইব্রিডাইজেশন সেটা নিষেধ, কিন্তু একটা গাছের সাথে যদি আরেকটা গাছের কলম যেটা ওইটাকে আবার অ্যালাউড, ওইটাই ওই ধরনের কোনো মানে ক্ষতি করে বলে এখন পর্যন্তই হয় নাই। যে একটা গাছের একটা ধরেন পেঁপে গাছে আর একটা মিষ্টি বেশি আর একটা সাইজ বড় হয়, দুটোর একটা কম্বিনেশনে কিছু করলেন, কিন্তু জিনের উপরে হাত দিলেন না। জিনের উপরে হাত দিলেই সেটা হলো আপনার জেনেটিক্যালি মডিফাইড এবং সেটার ঝুঁকি আছে, স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং সেটা এই অর্গানিক সিস্টেম কোনো অর্গানিক সিস্টেমই অ্যালাউ করে না। এরপরে আসে যে আপনি যে শস্যটাকে আপনি সংরক্ষণ করবেন সেটা কোনো রেডিয়েশন দিয়ে সংরক্ষণ করতে পারবেন না। এটাও বিজ্ঞানের একটা দান বলতে পারেন, আবার সেটা একটা অভিশাপও বলতে পারেন, যে রেডিয়েশনের মাধ্যমে অনেক সময় শস্য সংরক্ষণ করে অনেক সেলফ লাইফ বাড়ানোর জন্য। কিন্তু অর্গানিক পদ্ধতি বলে এই যে রেডিয়েশন তুমি বললা যে এটা এই মাত্রা পর্যন্ত গ্রহণযোগ্য, কিন্তু অর্গানিক সিস্টেম বলতেছে তারপরেও তো ঝুঁকি থাকতে পারে। তুমি তো সব মানুষের উপরে গবেষণা করো নাই, একটা স্যাম্পল সাইজ নিয়ে করছো, ওই ঝুঁকি থাকলেও সেটা হবে না। তার মানে কি আপনার আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে আসলো। এরপরেও আপনি যে চাষাবাদ করবেন সেটা এমনভাবে চাষাবাদ করবেন, সেটাই আপনি কোনো সিনথেটিক সার দিতে পারবেন না, সেটা আপনি কোনো সিনথেটিক পেস্টিসাইড দিতে পারবেন না, হার্বিসাইড দিতে পারবেন না। এমনকি আপনি যে মাটিতে করবেন সেই মাটিরও একটা সুনির্দিষ্ট
হেভি মেটাল বা ক্ষতিকারক যে উপাদানগুলো আছে তার একটা নির্দিষ্ট মাত্রার নিচে থাকতে হবে। আপনি যে জায়গাটায় করবেন সেই জায়গায় যে এয়ার প্রবাহিত হয় তারও মানটাও পরীক্ষা নিরীক্ষা হবে। ওখানে যে পানি আসার যে সম্ভাবনা থাকে, যে বৃষ্টি নামলো আর একটা জমি থেকে পানি আসলো, আপনার এটা আপনি করলেন কিন্তু পাশের জমি থেকে পানি আসলো, সেই সুযোগও থাকবে না, কারণ কন্টামিনেটেড হয়ে যাবে। সুতরাং এই যে বিষয়গুলো আপনি করলেন, এই করে আপনি শস্যটাকে সংরক্ষণ করলেন। সংরক্ষণের শস্যটা আপনি হারভেস্টের সেখানেও আপনার অর্গানিক পদ্ধতি মানতে হবে। কোনো সিনথেটিক জিনিস দিয়ে আপনি সেটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে পারবেন না। এরপরে আপনি যে প্রসেসিং এর সময়ও আপনার অর্গানিকের সুনির্দিষ্ট বিধিবিধান আছে। যে কোনো কিছু দিয়েই আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন না, যে কোনো কিছু দিয়েই মেশিন পরিষ্কার করতে পারবেন না। সুনির্দিষ্ট লিস্ট আছে যে এই উপাদানগুলো দিয়ে করবেন। তো এই সমস্ত কিছু মেনে চলার পরেই কিন্তু আপনার অর্গানিক সার্টিফিকেশন। তার মানে হলো এই যে আমরা বুঝে থাকি যে বাসার ছাদের উপরে কোনো কিছু চাষ করলেই বা উঠোনের মধ্যে যে কোনো কিছু চাষ করলেই গোবর সার দিয়ে, জৈব সার দিয়ে, সেটাই অর্গানিক। না, অবশ্যই না। কারণ যদি আপনি, অনেকেই এটা দাবি করে যে আমারটা তো অর্গানিক, আমরা অর্গানিক যে মুভমেন্টের সাথে বা এই ধরনের সোসাইটি আছে তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে বাংলাদেশে। বলে যে অত কিছু বুঝি না ভাই, আমরা কৃত্রিম সার দিই না, আর যাই করি। কিন্তু অর্গানিক সিস্টেম বলতেছে যে আপনি যে গোবর টানবেন সেটাও পরীক্ষিত হতে হবে এবং সেটাও আপনার অর্গানিক সার্টিফাইড কোনো ফার্মের গরু থেকে এটাকে আনতে হবে, গোবরটা হতে হবে, সেই জৈব সারটাও সেরকম অর্গানিক হতে হবে। তাহলেই আপনি সেটাকে ক্লেম করতে পারবেন যে আমার প্রোডাক্ট। আপনার বাসায় দিলেন না, পাশের বাসায় পেস্টিসাইড দেয় সিনথেটিক, সেটা তো আপনার এখানে আসে, সেটাও হবে না। মানে এই যে ধাপগুলো, এগুলো যদি সবাই করতো বা বড় একটা অংশ করতো তখন কিন্তু কস্টিং আবার কমে আসতো। কিন্তু সেটা যেহেতু হচ্ছে না, সুতরাং আপনার এই র মেটেরিয়ালগুলো সোর্স করা এবং তারা যে এই ধাপগুলো মানে অতিক্রম করে, সুতরাং সেখানে অনেক দাম বেড়ে যায়। তাহলে কি কারকুমার র ম্যাটেরিয়ালস, কাঁচামাল যেগুলো, আমরা এখন পর্যন্ত সবই ইম্পোর্ট করা হয়। আমরা এখানে এইভাবে ফার্ম লেভেলে আমরা খুঁজছি, চেষ্টা করছি, কিন্তু ওই যে বললাম যে ক্রাইটেরিয়াগুলো তার সাথে এখনো ভালো ম্যাচ করে এমন আমরা পাচ্ছি না। একদমই তাই। প্লাস হলো যে আপনি একটা জমিতে ধরেন গত বছর আপনি হয়তো কৃত্রিম সার দিচ্ছেন, সেটা এবছরই করতে পারবেন না, মিনিমাম 3 বছর। প্লাস আপনার পাশের জমিতে যদি আবার ওই ধরনের চাষবাস করে সেটাও অ্যালাউ। তাহলে এই যে অনলাইনে বা অনলাইন মার্কেটে বিভিন্নভাবে যে ছড়ানো হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট, এটা অর্গ্যানিক প্রোডাক্ট, আমার প্রোডাক্ট অর্গ্যানিক, ম্যাক্সিমাম আমরা হচ্ছে মার্কেটে গেলে অনলাইনে, বিশেষ করে অনলাইনে, কারণ এখন তো আমরা সবাই আসলে অনলাইনের উপরেই বেঁচে আছি, ডিজিটাল মার্কেটিংয়ের উপরেই বেঁচে আছি যারা বিজনেস করছে আর কি। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি ডিজিটাল মার্কেটিংটা সেলের জায়গা থেকে অনেকটাই হেল্প করে। তো ওই ডিজিটাল মার্কেটে গিয়ে আমরা যখন দেখি যে এই প্রোডাক্টটা অর্গ্যানিক, আমার ওই প্রোডাক্টটা অর্গ্যানিক, এবং এমনভাবে ক্লেম করা হয় যে আসলেই অর্গ্যানিক, তো এই জায়গাটা থেকে এই যে আমরা এখন অর্গ্যানিক, কোনটা অর্গ্যানিক হিসেবে আমরা ধরতে পারি, কোনটা অর্গ্যানিক হিসেবে ধরতে পারি না, এটা হয়তো এই কনভারসেশনের মাধ্যমে আমাদের দর্শকরা খানিকটুকু হলেও বুঝতে পেরেছে যে বাজারে বিক্রি যে কোনো প্রোডাক্ট যেগুলোকে অর্গ্যানিক বলা হচ্ছে, একটু যাচাই বাছাই করবেন। অর্গ্যানিক, কখন একটা প্রোডাক্টকে আপনি অর্গ্যানিক বলতে পারবেন বা কখন একটা প্রোডাক্টকে অর্গ্যানিক বলে ক্লেম করা যায়, সেই জিনিসটা একটু জানতে হবে, একটু পড়তে হবে। এবং আজকে অরুণ স্যার আমাদের সাথে আছেনই এ কারণে যেন আমরা এই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি বা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে পারি, যাতে করে ভুল তথ্যে প্রভাবিত না হয়ে যে কোনো প্রোডাক্ট আপনারা যেন না কেনেন। রাইট স্যার? হ্যাঁ, একটু আরেকটু করি। এই যে যারা ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড বলে বা যারা লোগো ব্যবহার করে, অনেক ক্ষেত্রে হয়তো জেনে শুনেও করে, আবার অনেক ক্ষেত্রে না জেনেও করে। তো কনজিউমারদের জন্য আমরা বলতে চাই, তাদের অনুরোধ করি যে এইটা কিন্তু সহজেই আবার ভেরিফাই করা যায় যে ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড কিনা। সেটা হলো ইউএসডিএ অর্গানিক ইন্টিগ্রিটি ডেটাবেস আছে। ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড যাদের প্রোডাক্ট বা ফার্ম, তাদের সবারই নাম ঠিকানা লিপিবদ্ধ আছে। যেমন ওখানে আছে অপারেশনের নাম, কোন স্টেটে সেই ফ্যাক্টরিটা বা সেই কারখানাটা, ফার্মটা, আবার আছে কোন দেশের বা কোন পণ্যের। এত কিছু না দিয়ে বাংলাদেশের মানুষেরা শুধু যদি কান্ট্রির নেমটা দিয়ে দেয়, যে বাংলাদেশ কান্ট্রির যে ঘরটা আছে,
তাহলেই এই বাংলাদেশে কারা কারা ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড সেই তথ্যটা কিন্তু এসে যাবে, পেয়ে যাবে, প্রতিষ্ঠানের নাম এসে যাবে এবং জানা যাবে যে কারা আসলে কারা সার্টিফাইড। এবং সেটার আরেকটু ডেপতে গেলেই দেখা যাবে যে কি কি সার্টিফাইড সেটাও সে পেয়ে যাবে। সুতরাং আমি আমাদের ভোক্তা সাধারণকে অনুরোধ করব যে আপনারা একটু এই ইউএসডিএ অর্গানিক ইন্টিগ্রেটেড ডেটাবেজে ঢুকেন, ঢোকার পরে শুধু যেখানে কান্ট্রির ফিল আপের অংশটা আছে সেটাকে শুধু বাংলাদেশ লেখেন, দেখবেন যে এখানে কারা কারা যে অর্গানিক সার্টিফাইড সেটা পেয়ে যাবেন। এবং এই কারকুমা এই লেভেলটা অর্গানিক সার্টিফাইড এটা পেয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কাঁচামালগুলো ইম্পোর্ট করা হয়। হ্যাঁ, কাঁচামালগুলো সেই অর্গানিক পদ্ধতিতে যে চাষাবাদ হয় এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড বিধায়, প্লাস এখানে সেই অর্গানিক প্রসেসিংয়ের হ্যান্ডেলিংয়ের যে বিধিবিধান আছে সেটা সুনির্দিষ্টভাবে মেনে চলে। এবং আরেকটি হলো যে এটা কিন্তু প্রতি বছরই ফিজিক্যাল অডিট হয়, এবং সেই অডিটটা হয় আপনাকে আগে কোনো নোটিশ না দিয়ে। হ্যাঁ, সুতরাং আপনি সেখানে যদি ফুলফিল না করেন, এর মধ্যে যদি ব্যত্যয় ঘটে আপনার এই প্রসেসিং, যেমন আপনি কোথায় স্টোর করবেন সেটাও কিন্তু অর্গানিক এই ইউএসডি অর্গানিকের যে স্ট্যান্ডার্ড সেখানে বলা আছে, আপনি কিন্তু আরেকটা মানে অর্গানিক সার্টিফাইড না তার থেকে আলাদা রাখবেন, মার্কিং করে রাখবেন। এবং এটা সহজেই কিন্তু আপনার যে অর্গানিক সার্টিফিকেশনের যে অডিটররা আছে তারা সহজেই আপনাকে চিহ্নিত করতে পারবে আপনি তার কোনো ব্যত্যয় ঘটিয়েছেন কিনা। এবং এই সিস্টেমটায় প্রতি বছরই কিন্তু অনেক ফার্ম, অনেক হ্যান্ডেলার, প্রসেসর বাতিল হয়। এমনকি সার্টিফাইং এজেন্ট তারাও যদি কোথাও কোনো ম্যানিপুলেট করে, কোথাও কোনো হাইড করে, তাদের সার্টিফিকেটও বাতিল হয়। মানে এতটুকু ত্রুটি বিচ্যুতি করে এই অর্গানিক সার্টিফিকেশন টিকিয়ে রাখা সম্ভব না। তার মানে কতটুকু মানে অ্যালার্ট থাকতে হয় সব সময়, মানে এই কাজে এই সিস্টেমটাকে ফুলফিল করার জন্য, কমপ্লাই করার জন্য, হ্যাঁ, এবং স্টেডি রাখার জন্য। স্যার, এই যে মানে অর্গানিকের ব্যাপারটা আমরা যে একটু বোঝার চেষ্টা করলাম আজকে, যে গাছের মানে উঠোনে ফলন হলেই সেটা অর্গানিক হবে না, এবং বাসার ছাদের উপরে চাষ করলেই সেটা অর্গানিক হবে না। বাংলাদেশে এই যে এত আমাদের সয়েল থেকে শুরু করে আমাদের এয়ার থেকে শুরু করে পলিউটেড, তো এই সময়ে বা এই সিচুয়েশনে কি বাংলাদেশে আদৌ মানে অর্গানিক প্রোডাক্ট আসলে বা অর্গানিক ফ্যাক্টরি, অর্গানিক আপনার হচ্ছে পণ্য কি আসলে পসিবল করা, বা চ্যালেঞ্জেসগুলো আসলে কি কি আসতে পারে? এটার যদি আপনি মানে প্রসেসিং এর কথায় আসেন বা হ্যান্ডেলিং, অর্গানিকের ভাষায় হ্যান্ডেলিং, যে পার্ট থেকে আপনি ওই ধরনের অর্গানিক সার্টিফাইড র মেটেরিয়াল এনে এবং তার ট্রেসিবিলিটি মেনটেন করে আপনি বললেন যে আমি এই অর্গানিক প্রোডাক্ট নিয়ে আসছি, সেটা না। আপনার এখানে যে প্রোডাক্টটা আসছে কবে, কোন তারিখে, কতটুকু আসছে, এইটাও যে সোর্স থেকে আনবেন, যে দেশের, তাদের যে অর্গানিক সার্টিফায়ার তাদের থেকে সার্টিফিকেট থাকতে হবে, এবং তাদের কাছে সেই রেকর্ড থাকতে হবে যে হ্যাঁ আমি নেদারল্যান্ড থেকে এত কেজি অমুক দিন অর্গানিক নিউট্রিশন লিমিটেডকে পাঠিয়েছি, এখান থেকে গেছে। তো এইভাবে যদি আনেন এবং আপনার যদি সেই প্রসেসিং ইন্ডাস্ট্রিতে যদি সব কিছু বিধিবিধান মেনে চলেন, হাইজিন, স্যানিটেশন, এবং এই দূষণমুক্ত রাখার যে প্রক্রিয়াগুলো, মূলত হলো যে আপনি কোনো পর্যায়েই ওর মধ্যে দূষণ ঢুকাতে পারবেন না, সিনথেটিক কোনো দূষণ আপনি ঢুকাতে মানে যেন না ঢুকে আপনার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, সে ব্যাপারে আপনার বিধিবিধান মানতে হবে, তাহলে আপনি প্রসেসিংটাই করতে পারবেন, হ্যান্ডেলিং একটা প্রোডাক্টস। কিন্তু আপনি ফার্মিংয়ের বিষয়টার জন্য যেহেতু আপনার মাটি, বাতাস, হ্যাঁ, সব কিছু জড়িত, সেখানে কাজটা চ্যালেঞ্জিং, কিন্তু একদমই করা যাবে না সেটা না, ভীষণ চ্যালেঞ্জিং, একটু খুবই চ্যালেঞ্জিং। আমি যতটুকু আপনার সাথে কথা বলে বুঝলাম যে এই ব্যাপারগুলোর দিকে আসলে আমাদের খেয়াল রাখা উচিত, বা যে সমস্ত জিনিসগুলো ঠিক থাকলে আমরা অর্গানিক মানে ক্লেম করতে পারবো, সেটা আমাদের বাংলাদেশের মানে ক্ষেত্রে এই সময়ে এই পর্যায়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবু আমি মানে আশা করব যে বাংলাদেশের যারা
আছেন, যারা উদ্যোক্তা আছেন, ব্যবসায়ী আছেন, তারা আস্তে আস্তে মনোযোগী হলে, এখন না হলে হয়তো 10 বছর পরে এখন থেকে যদি নজর দেন, এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণে রেখে চাষাবাদের দিকে যান, হয়তো 5-7-10 বছর পরে হয়তো অর্গানিক ফার্মিংয়েও অনেকে যেতে পারবে। কারকুমার কিছু প্রোডাক্ট আছে এবং সেগুলোকে বলা হয় যে মেড উইথ অর্গ্যানিক, এটার কারণটা কি? হ্যাঁ, এইটাও ইউএসডিএ অর্গানিক যে স্ট্যান্ডার্ড আছে, হ্যাঁ, সেখানে কতটুকু আপনি বলতে পারবেন, কতটুকু পারবেন না, সেটা সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ আছে। তো সেখানে সুনির্দিষ্টভাবে যে আপনি কোনটাকে 100% অর্গানিক, কোনটাকে মেড উইথ মেড অর্গানিক, কোনটাকে ingredients। অর্গানিক বলতে পারবেন, কোনটাকে পারবেন না, সেটা সুনির্ধারিতভাবে বলা আছে। যেমন ধরেন, এই যে আমরা যে বলি যে অর্গানিক, আবার কোনোটাই বলছি মেড উইথ অর্গানিক। যদি কোনো একটা প্রোডাক্টের ফিনিশ ফর্ম, যেটা আপনার গাট পর্যন্ত, পেট পর্যন্ত যাবে, সেটাই যদি আপনার 95%-এর উপরে অর্গানিক সার্টিফাইড উপাদান হয়, চাইলে আপনি এই অর্গানিক লিখতে পারবেন, অর্গানিক লোগো ব্যবহার করতে পারবেন 95%-এর উপরে হলে। আচ্ছা এখন বাকি 5% যে আপনি আবার কোনো ক্ষতিকারক জিনিস দিয়ে দিবেন, সেটা না। আচ্ছা, সেটাও এগ্রিকালচার প্রোডাক্ট এবং সেটাও নিরাপদ, কিন্তু অর্গানিক সার্টিফাইড না। ওকে, 5%, হ্যাঁ। 95%-এর উপরে যদি অর্গানিক থাকে, তাহলে আপনি অর্গানিক সার্টিফাইড লোগো সহই করতে পারবেন। আর মেড উইথ অর্গানিক বলতে পারবেন যে 95-এর নিচে, আচ্ছা, কিন্তু 70%-এর উপরে অর্গানিক সার্টিফাইড। আচ্ছা এখন আমাদের কিছু কিছু প্রোডাক্ট, মানে ফর্মুলেটেড প্রোডাক্টে, ক্যাপসুলে আচ্ছা, দেখবেন যে কোনোটাই আছে মেড উইথ অর্গানিক। এটার হলো যে এটার কিন্তু ওই ক্যাপসুলের ভিতরে যে উপাদান, সবটাই কিন্তু 100% অর্গানিক সার্টিফাইড। আচ্ছা, কিন্তু ক্যাপসুলটাও যেহেতু মানুষ কনজিউম করে, সেইটা হিসাব করে দেখা গেছে যে সেই ক্যাপসুলের ওজন এবং ভিতরের যে মেটেরিয়াল আছে, সেই ওজন মিলিয়ে সেটা আপনার ঠিক 95%-এর উপরে যায় না। আচ্ছা, আর 95%-এর উপরে না গেলে, 95-এর নিচে চলে আসলেই আপনাকে বলতে হবে মেড উইথ অর্গানিক, ওই ক্যাপসুলটার জন্য। ক্যাপসুলটাও হালাল, ফুড গ্রেড, নিরাপদ, কিন্তু অর্গানিক সার্টিফাইড সোর্স থেকে এখনো আমরা ব্যবহার করছি না। হ্যাঁ, এটা আমরা করব, আমরা খুঁজছি। হ্যাঁ, শুধু ওই ক্যাপসুলের কারণেই কিন্তু আমরা মেড উইথ অর্গানিক, ওর ভিতরের র মেটেরিয়াল সবই ইউএসডি অর্গানিক সার্টিফাইড। শুধু ক্যাপসুলটা আমাদের জন্য, ক্যাপসুলটার জন্য, তাহলে আমরা পুরোটাই ওইটাকে আমরা একদম লোগো ব্যবহার করতে পারবো ইউএসডি এর, এবং একদম অর্গানিক ডিক্লারেশন দিতে পারবো। যাক, আমরা আশা রাখি যে এটা আমাদের প্রক্রিয়া চলছে। আবার কনজিউমারদেরও তো একটা বাইং ক্যাপাসিটি আছে, ওইটার যে একদম পৃথিবীতে এখনো একদমও নাই, রেয়ার, কিন্তু সেটা আবার কস্টিং এর একটা আবার প্রশ্ন জড়াই যাবে। তারপরে আমরা চেষ্টা করতেছি সামনে এই ক্যাপসুলটাও যেন আমরা অর্গানিক ব্যবহার করি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকে বেশ অনেকগুলো প্রশ্নের আনসার আমি আপনার কাছ থেকে পেয়েছি এবং আই হোপ যে আমাদের অডিয়েন্সরাও আজকে অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে, এবং আরও এই ধারাবাহিকতা আমরা মেনটেন করব এবং মাঝে মাঝেই আপনাকে বিরক্ত করব, কারণ আমাদের আরও অনেক কিছু জানার আছে। আমি চাই বাংলাদেশের মানুষ আরও বেশি সচেতনতা তাদের মধ্যে একটু মানে বৃদ্ধি পাক, কারণ আমরা তো খাবার মাধ্যমেই বেঁচে আছি। আসলে ফুডের জন্যই, খাবারের জন্যই, ব্রেড অ্যান্ড বাটারের জন্যই এত লড়াই, মানুষ এত পরিশ্রম করছে, এত কাজ করছে, এত দৌড়চ্ছে, এত অস্থিরতা আমাদের ভেতরে। সেই জিনিসটাই যদি আসলে খাওয়া উপযোগী না হয়, তাহলে সেটার মতো আসলে দুঃখজনক আর কোনো বিষয় আছে বলে আমার কাছে মনে হয় না। এবং ওই জায়গা থেকেই আমি চেষ্টা করব রীতিমতো স্যারকে মাঝে মাঝেই আপনাদের সামনে নিয়ে আসতে, বিভিন্ন ধরনের প্রশ্নের আমাদের মনে যেগুলোর উত্তর আমরা আসলে পাই না, সেগুলো স্যারের মাধ্যমে আমরা নিশ্চয়ই ক্লিয়ার হব। আজকে এ পর্যন্তই, অনেকখানি সময় আমরা স্যারকে আটকে রেখেছি, ব্যস্ত মানুষ। স্যার, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো। আমি অনেক কিছু শিখেছি আজকে আপনার কাছ থেকে, এবং আমি আরও অনেক কিছু শিখতে চাই। আমাদের দর্শকরা, কনজিউমাররা আরও অনেক কিছু শিখতে চায় আপনার কাছ থেকে, জানতে চায়। কারকুমার পণ্য নিতেই হবে, কারকুমার পণ্যই আপনি আপনার ডেইলি লাইফে অভ্যেসে পরিণত হন কারকুমার পণ্যের মাধ্যমে, এটা আমরা একদমই বলবো না। আমরা চাই যে আপনারা সচেতন হন, আপনারা কি খাচ্ছেন সেটা সম্পর্কে আপনারা একটু অ্যাওয়ার্ড থাকেন, এটাই আমরা চাই। সো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হবে। আপনাকেও ধন্যবাদ এমন একটা সুন্দর
বিষয়কে সামনে আনার জন্য আমাদেরও উদ্দেশ্য যে আমাদের যারা ভোক্তা সাধারণ যে মানুষ তারা সত্য এবং বিজ্ঞানসম্মত সঠিক জিনিসটা জানুক, বিশেষ করে খাদ্য বা বিশেষ খাদ্য সম্পর্কে।